शिमूल एक ऐसा इंसान अच्छे ना जिसका दिल बहुत उदार अच्छे सर। अपने ससुराल में इतना अत्याचार, इतना अन्याय, ये सब सहने के बाद भी और सासुमा जोनो अनेक करेছে और सासुमा सेफ्टी जोनो निजर हस्बैंडের साथे भी लड़ाई करेছে। और जो ननद आछे ना, स्पेशली एबल्ड चाइल्ड, वो शादी दिए खुद अपने हाथों से, जो अभी अच्छा खासा संसार करছে सर। ये पराग और पलाश तो और ननदर कोनो रेस्पॉन्सिबिलिटी नहीं, उल्टा शिमूल के मारार चेष्टा करेছে। और शिमूल इतना कुछ सहने के बाद भी ओखाने थेके गेছে। हाँ, एक शर्ट दिएছিল ওর হাজবেন্ডকে कि हर महीना और सासुमार जोनो पैसा दीते होबे। और पता है उस पैसे से वो की करेছে? वो ওই पैसागुलो ननদের ট্রিটমেন্টের জন্য রেখেছে। हाँ, एक समय छिलो जब शिमूल और पराग अलग अलग थकतो और पराग इस प्रतीक्षा और पलाश के साथ मिलके और अगेंस्ट अनेक बदमाशी को, पर फिर भी शिमूल उस घर में थेके गेছে वो ननद और सासू माँ को लेकर, और संसारेर हर काम में वो हेल्प करेছে। थैंक यू योर ऑनर। এই মুহূর্তে ওনাকে আমার আর কোনো প্রশ্ন নেই। ইউর উইটনেস। ইউর অনার, ওনাকে আমার কোনো প্রশ্ন করবার নেই। তবে ইউর অনার, আমার একটি কথা বলার আছে। আপনি তো শুনলেন একজন ছেলের মা কিভাবে রিয়্যাক্ট করলেন। যার পরিবারটা ধ্বংস হয়ে যায় তিনিই একমাত্র বুঝতে পারেন তার ক্ষতির পরিমাণটা কতটা। ইউর অনার, শিমুল ব্যানার্জি যে আজকে পরাগ ব্যানার্জির সঙ্গে সম্পর্ক রাখছে সেটা সম্পূর্ণ স্বার্থ প্রণোদিত। শিমুল ব্যানার্জি যদি চাকরিটা না পেত তাহলে পরাগ ব্যানার্জির দিকে সে ফিরেও তাকাতো না। আপনি যদি অনুমতি করেন আমি শিমুল ব্যানার্জির সাক্ষ্য গ্রহণ করতে চাই। আজ নয়, শিমুল ব্যানার্জির পরের দিন সাক্ষ্য নেওয়া হবে। কোর্টের কাজ আজ এই পর্যন্ত। বলি আমার ছোট ছেলেটাকে পুলিশ তো তাদের কাছে রেখে দিয়েছে। এইবার নিশ্চয়ই তুমি খুব খুশি হয়েছে বৌমা? কি খুব খুশি হয়েছে তো? মা, নিজের লোকেদের যদি কেউ থানা পুলিশ করে, যদি থানায় নিয়ে যায়, তাহলে তো কেউ খুশি হয় না? নিশ্চয়ই খুশি হয়নি। ওকে নাটক করতে বারণ করো মা। সবকিছু সহ্য করা যায় কিন্তু নাটকটা সহ্য করা যায় না। এত কিছু করলো, যার বুদ্ধিতে এত কিছু হলো, যে আমার স্বামীকে ধ্বংস করার জন্য সব চেষ্টা করেছে, উঠে পড়ে লেগেছে, তার মুখে না এসব কথা মানায় না। দেখো, যতদূর জানি তোমার স্বামী এক্ষুনি বাড়ি চলে আসবে, সেটা কথা নয়। মা আমাকে প্রশ্ন করলো তো তাই উত্তরটা দিচ্ছি। মা, একটা কথা বলো তো, এরকম ঘটনা কি আগে ঘটেনি? তোমার ছোট ছেলে আর ছোট ছেলের বউ কি আমাকে মেরে ফেলার চেষ্টা করেনি? হ্যাঁ, এখন হয়তো কোনো প্রমাণ নেই আমার কাছে, কিন্তু আগে তো এরকম প্রমাণ হয়েছে। আর সেই সময় দাঁড়িয়ে তুমি কি বলেছিলে? তোমার লজ্জা করে যে তুমি এরকম ছেলের জন্ম দিয়েছো, বলনি তুমি? বলেছিলাম। তাহলে বলেছিলাম। তাহলে আজ কেন মা? আজ কিসের জন্য, কিসের জন্য তোমার ওর প্রতি এত দরদ? আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন ভালো সাচ্ছ তুমি ওর কাছে? আমি যদি বলেও থাকি যেমন ছেলের জন্ম দিয়েছি বলে আমার লজ্জা করে, তাই লিও মা হিসেবে কোনো মা চায় নে যে তার ছেলে জেলে থাকুক। ও তুমি বুঝবে না, তোমার তো এখনো কোনো সন্তান হয়নি, তাই তুমি সে আর কখনো হবে কিনা তাও তো বলতে পারি না। তুমি এই কথাটা আমাকে বললে। আজকে আমার সন্তান মানে কিন্তু তোমার ছেলেরও সন্তান, তোমার নাতি নাতনি। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে। ছেড়ে দাও মা, ওর সাথে কেউ পেরে উঠবে না। এই পৃথিবীর, এই দুনিয়ায় ওর সাথে কেউ পেরে উঠবে না। আমিও সেটাই চাই প্রতীক্ষা। আমার সাথে যদি কোনো অন্যায় হয় আমি যেন একাই রুখে দাঁড়াতে পারি, আমার যেন কাউকে প্রয়োজন না হয়। তোমার মুখে ফুল চন্দন পড়ুক, আর আমি জানি এরকম দিন আসবে। তোমাদের যদি শুভকামনা থাকে এরকম দিন আমার ঠিক আসবে। টিস করছো তুমি আমাকে?
মা দেখেছো এই মুহূর্তে দাঁড়িয়ে ও আমাকে টিজ করছে। টিজ করছি না প্রতীক্ষা, একদম টিজ করছি না, যেটা সত্যি সেটাই বলছি। সত্যি আমি স্বপ্ন দেখি জানো তো, যে আমি একদিন অন্যায়ের প্রতিবাদ করতে পারবো, কিন্তু সব অন্যায় তো সবসময় প্রতিবাদ করা যায় না। এমন অনেক কিছু ঘটেছে, এমন অনেক কিছু হয়েছে যেটা আমাকে নীরবে হজম করতে হয়েছে, কোনো প্রতিবাদই করতে পারিনি। তবু ভরসা করি যে একদিন আমি হয়তো সব অন্যায়ের প্রতিবাদ করতে পারবো। আর সেই ভরসা যদি না করি, আজকের দিনগুলো কি করে কাটাবো বলো তো? বোমা বলি হয়েছে, আমার মন মেজাজ আজ মোটে ভালো নেই। তোর এই ভাষণ টাষণগুলো আর শুনতে ইচ্ছে করছে না। ভাষণ আমি দিচ্ছি না মা, তোমরা কথা তুললে তাই কথাটা বললাম, না হলে বলতাম না। আমি তুললাম কি কথা? শোনো শোনো শোনো, আরেকখানা কথা আছে তোমার সাথে। বলি আমার ছেলের, মানে আমার বড় ছেলের, তার চিকিৎসার ব্যাপারে তুমি কি করছো? এই কথাটা বুঝি প্রতীক্ষা তোমার কানে দিয়েছে? কেন বলি, কেন অন্য কাউকে আমার কানে দিতে হবে কেন? আমি কি দেখতে পাই না? আমার চোখ নেই নাকি? তোমার চোখ আছে বুঝি, কিন্তু আমি তো আবার জানি যে চোখ থাকলেই সবার দৃষ্টি থাকে না, মাঝে মধ্যে দৃষ্টি উধাও হয়ে যায়। তোমারও তাই মা, মাঝে মধ্যে তোমার দৃষ্টি উধাও হয়ে যায়। যাক, তা আজ হঠাৎ তোমার ছেলের চিকিৎসা নিয়ে তুমি এত ব্যাকুল হয়ে উঠলে কেন? কেন হবো না? কেন হবো না? বলি আমার ছেলের চাকরিটা তুমি করছো, তাইলে তার চিকিৎসার জন্য আমি ব্যাকুল হবো না? এর জন্য কিন্তু তুমি কেস করতে পারো মা। এইবার বুঝলাম আসল কথাটা, আমার নামে কেস করতে চাইছো তাই তো? কিন্তু কোনো কিছুই খুঁজে পাচ্ছ না যে আমার নামে কেস করবে, সেই কারণে আমার শাশুড়ি মায়ের কানে ইন্ধন দিচ্ছ। কিন্তু মা, তোমার মনে রাখার কথা, আমি কিন্তু নিজে থেকে চাকরিটা করতে আসিনি, তোমার ছেলেই আমাকে ডেকে পাঠিয়েছিল, আর আমি চাকরিটা করতেও চাইনি। কিন্তু সেই সময় তুমি দাঁড়িয়ে আমার কাছে অনুনয় বিনয় করো এই চাকরিটা করার জন্য, এবং আমি এই কথা বলো যাতে আমি এই বাড়িতে পার্মানেন্টলি থাকি, তোমার ছেলের সেবা যত্ন করি। কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমি ভরসা করেছিলাম মা। ভুল করেছিলাম, ভুল করেছিলাম, ভুল করেছিলাম গো। আমার তখন বোঝা উচিত ছিল যে ভরসা করার মতন মেয়ে বোধহয় তুমি নও। নইলে এতদিন, আজ পরাগ অসুস্থ হয়ে পড়ে আছে কতদিন, হ্যাঁ? কই তুমি তো এখন পর্যন্ত তাকে ডাক্তার টাক্তার দেখাও নি? না, দেখাইনি। কেন? কেন দেখাওনি? কেন দেখাওনি? বলি সত্যি তাহলে তুমি আমাদের ঠকিয়েছো না? না 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 না, আমার তো এই হেডমাস্টারের কাছে যাওয়া দরকার, আমার গিয়ে তাকে বলা দরকার যে আপনি এমন একটা মানুষকে আমার ছেলের চাকরিটা দিয়েছেন যে সে আমার সংসারটাকে ডুবিয়ে দিতে যাচ্ছে। আমার পরাগের টাকা সে রোজগার করছে, অথচ তারই চিকিৎসার জন্য সে টাকা খরচ করছে না। এ কেমন কথা? বলি কটা টাকা তুমি সংসারে দাও বলো দেখি? দাও না তো, কিন্তু টাকাটা তো তুমি আমাদের কারণেই রোজগার করতে পারছো, মানে আমার ছেলের কারণে, তাই নয় কি? তাইলে দাও না কেন? কেন দাও না? তুমি বলে দাও না মা, পরের মাস থেকে যেন পুরো টাকাটাই তোমার হাতেই দেয়। এরকম তো কোথাও কিছু লেখা নেই প্রতীক্ষা। কোথাও কি কিছু লিখেছিলাম? কোনো শর্ত ছিল? ভুল হয়ে গেছে গো, ভুল হয়ে গেছে। এই লেখাপড়া নেই বলেই তো বোধহয় তুমি আমাদেরকে এভাবে ঠকাতে পারছো না। তাই তো এখন বুঝতে পারলো, তুমি এইভাবে তোমার রূপ দেখাচ্ছ। এটা তুমি তো প্রায় বলেই দিচ্ছ যে তুমি দেবে না। মা দেখো, তোমার ছেলের চিকিৎসা নিয়ে তুমি ভেবো না, আমারও স্বামী তো, আমাকে অন্তত একটু ভাবতে দাও। আর কে চায় বলো তো অসুস্থ স্বামীর সাথে সংসার করতে? কেউ চায় না মা, সবাই সুস্থ জীবন চায়। আর স্বামীর বাইরে গিয়েও সে একজন মানুষ, তার সুস্থ হওয়ার অধিকার আছে। আমি ঠিক সময় তাকে সুস্থ করে তুলবো, আর তারই তো চাকরি আমি করছি, রোজগার করছি আমি। তাই তুমি চিন্তা করো না, তোমার ছেলের চিকিৎসা আমি করাবো। এত কথা বলছো বটে, কিন্তু করাচ্ছ তো নে। আর কবে করাবে গো? এরপর পর একটা কিছু হয়ে গেলে, তার জীবনটা চলে গেলে, তারপরে তুমি তার চিকিৎসা করাবে? এই যদি আসল কথা হয় তাইলে তো এখন থেকে ওই পলু আর প্রতীক্ষা তারা যা বলবে আমি তাই শুনে চলবো, ব্যাস। তাই? বাহ, খুব ভালো করছো। আজ তোমার মনে হচ্ছে তোমার পলু আর প্রতীক্ষা ঠিক কথা বলছে, কিন্তু কদিন পর আবার মনে হবে
যে ওরা খারাপ কাজ করেছে, তখন আবার আমি যেটা তোমাকে বলবো তোমার ধ্রুব সত্য মনে হবে। এটাই তো হয়ে এসেছে মা। আর মানুষ চিন্তা না আমার খুব একটা ভুল হয় না, তোমার কথা আমি কিছু মনে করিনি। আর যাই হোক, মানুষের ধরন না কখনো বদলায় না, বদলাইনি, এই যা। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি ওপরে যাচ্ছি। এই ওপরে যাবে না বৌমা, তুমি ওপরে যাবে না বলছি, তুমি পরাগের ঘরে যাবে না, ব্যাস। তোমার ছেলে বলেছে? পরাগ বুঝি আমাকে ওর ঘরে যেতে বারণ করেছে? কি কথা, পরাগ বারণ করতে যাবে কেন? আমি 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 বলেছি। কোন দিন বিষ খায় মেরে ফেলবে সে তো আমরা জানি না, না মা। এক ছেলেকে জেলে পাঠাবে, অন্য ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলবে। আর পলাশের যদি কিছু হয়ে যায় তাহলে আমি এই বাড়িতে কি করে থাকবো? আমি থাকতেই পারবো না এই বাড়িতে। আর আমি চলে যাওয়ার পরে মা, ওর তোমাকে এই বাড়ি থেকে বের করতে বেশি সময় লাগবে না। তারপর এই বাড়ির ভোগ দখল করে, এই বাড়ি বিক্রি করে টাকার পাহাড়ের ওপর বসে থাকবে ও। আহা প্রতীক্ষা, নিজের স্বপ্নগুলো তুমি আমার নামে কেন চালাচ্ছ বলো তো? আমার মুখে বসিয়ে দিচ্ছ। ধুত, এরকম কেউ করে নাকি? নিজের স্বপ্ন না কারোর সঙ্গে ভাগ করতে নেই, এগুলো তো তোমার স্বপ্ন, তাই না? দেখেছো মা কিসব কথা বলছে, দেখেছো? আমি নাকি এই সমস্ত কথা ভেবেছি একটা ডেঞ্জারাস মেয়ে? এসে থেকে ও তোমার সংসারটাকে কিন্তু ছাড়খাড় করে দিয়েছে। ওপর ওপর ওর সমস্ত কাজগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে, কিন্তু ভেতরে কি সেটা ভালো করে দেখো। বিষ, এটা তুমি বুঝতে পারছো না মা? যাক, তুমি তো তোমার কাজ শুরুই করে দিয়েছো প্রতীক্ষা। আমার একটু দায়িত্ব কমলো, তা যখন কাজ শুরু করেছো তখন সংসারে কাজকর্ম একটু সামলাও। এই রান্না বান্না এগুলো সব ঝক্কি আমি কেন নিতে যাবো বলো তো? কাজও করবো, রান্না বান্নাও করবো। তার মধ্যে দেখো, এখন যদি কোর্টে ডাকে মাঝে মধ্যে তো হাজিরা দিতে যেতেই হবে। রোজ রোজ তো আমি আর স্কুল কামাই করতে পারবো না। তাই বলছি, যখন দায়িত্ব নিচ্ছ, কাজ যখন শুরু করছো, তখন সংসারের কাজটাও করো। এবার থেকে রান্না বান্না করার দায়িত্ব তোমার। এই, তুমি কি আমাকে অর্ডার করছো? হ্যাঁ, অর্ডার করছি আমি তোমাকে। দেখো, তোমার স্বামী তো এখন কাজে যেতে পারবে না, কারণ পুলিশ বারবার করে বলে দিয়েছে তোমার স্বামী যেন কোথাও না যায়, বাড়িতেই যেন থাকে, কারণ যখন তখন তাকে ডেকে পাঠাবে। আর জমানো টাকা যদি তোমাদের থাকেও, সেটা তো তোমরা স্বীকার করবে না যে তোমাদের জমানো টাকা আছে। সেই নিয়ে আমি তর্কও করতে চাই না। এখন এই সংসার প্রতিপালন আমাকেই করতে হবে। তাহলে তুমি কি করবে? তুমি রান্নাঘর সামলাবে, সংসার সামলাবে, বাকি কাজগুলো করতে হবে তো তোমাকে, তাই না? হ্যাঁ, কাজকর্ম করেও সংসার সামলানো যায়, এতদিন আমি সেটাই করেছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে সেটার কোনো প্রয়োজন নেই। এখন আমি এগুলো কিছুই করব না। তাই এখন থেকে রান্না বান্নার দায়িত্ব তোমার। মা, মা দেখেছো কি বলছে? ও জানে যে আঙুরে তাতে আমার মাথা খারাপ হয়ে যায়, মাথা ব্যথা করে, তারপরে আমাকে রান্না করতে বলছে। কেন বলো তো? দুটো খাওয়াবে বলে। আমরা কিন্তু তোমার পয়সা খাই না, হ্যাঁ? দাদা ভাইয়ের চাকরি, দাদা ভাইয়ের পয়সায় খাই। সারাক্ষণ মা মা করে কাঁদো কেন বলো তো? হ্যাঁ, কি মানে আমি বুঝতেই পারি না। হ্যাঁ, দাদা ভাই দয়ায় আমি চাকরিটা পেয়েছি, কিন্তু চাকরিটা তো আমি করছি, আমি খাচ্ছি, আমি রোজগার করছি, তাহলে এটা আমার টাকা। তাই আমার টাকায় যদি চলতে হয়, আমার শর্তে চলতে হবে। আর আমার বেলায় বলো বলো বলো, বলি আমার বেলায় কি কি শর্ত গো বৌমা? হ্যাঁ, কি করতে হবে আমায়? আমায় বোধহয় এই ঘর বাড়ি ঝাঁট দিতে হবে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, আমায় বোধহয় তোমার সেবা করতে হবে, তবে দুটো ভাত পাবো, তাই তো? তোমার জন্য কোনো শর্ত নেই, তুমি সব শর্তের ঊর্ধ্বে মা। তুমি তো পরাগের মা। তোমাকে হাতে রাখছে মা, তোমাকে হাত করছে, এরকম করেই ও সবসময় দুয়ে দুয়ে ভাগ করে। এই শোনো, আমার না কোনো ভাগের প্রয়োজন নেই, বুঝলে? আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। ঈশ্বর আমার সঙ্গে আছে। ঈশ্বর যতদিন আমার সঙ্গে থাকবে না, ততদিন আমার কেউ কিছু করতে পারবে না। তবে হ্যাঁ, এই কথাটা মাথায় রেখো, ওই যে বললাম, এখন থেকে রান্না বান্নার দায়িত্ব তোমার। তুমি যদি রান্না না করো, তাহলে কিন্তু রান্না হবে না এ বাড়িতে। আবার হ্যাঁ, মাকে গিয়ে বলো না যে মা তুমি রান্নাঘরে যাও, সেটা যদি আমি দেখি,
আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কি করবে তুমি? হ্যাঁ, আমার স্বামীকে পুলিশের কাছে পাঠিয়ে তুমি এখন বড় বড় কথা বলছো? চলে আসবে তোমার স্বামী বাড়িতে। আরে বাবা, ওকে তো লকআপে ঢোকানো হয়নি, হাজিরা দিতে গেছে, ডাকলে তো যেতেই হবে। কিন্তু হ্যাঁ, পুলিশ বলে দিয়েছে এখন থেকে ওকে বাড়িতেই থাকতে হবে। আর বাড়িতে বসে থাকবে এমনি এমনি? এমনি কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। বাড়িতে বসে থাকবে আর বসে থেকে ভাববে যে কাকে কিভাবে খুন করা যায়, কাকে কিভাবে মেরে ফেলা যায়। সেই কারণে আমি বলছি প্রতীক্ষা, এই যে সংসারের কাজকর্মগুলো করবে না, তুমি আর পলাশ দুজন মিলেই করো, তাহলে দেখবে মনটা না একটু অন্যদিকে ওর ঘুরে থাকবে, এসব কিছু ভাবতে পারবে না। যাই হোক, অনেকক্ষণ এসেছি তো, তোমার দাদার কাছে যেতে হবে। মা মা আমি তোমার ছেলের ঘরে যাচ্ছি, কারণ আমি না গেলে তো ঘুম থেকে উঠবে না। জানি না ও কি খাওয়া দাওয়া করেছে, যদিও বা তোমার আমার উপর যতই রাগ থাকুক, তোমার ছেলে তো, আমি জানি সকাল থেকে ওর যা যা প্রয়োজন তুমি ওকে সবই দিয়েছো, এই ভরসা আমার তোমার উপর আছে। আর একটা কথা বলি, আমি কিন্তু কোনোদিনও প্রতীক্ষা আর পলাশকে ক্ষমা করতে পারবো না, ওরা ক্ষমার অযোগ্য। তুমি আমার গুরুজন, তাও তোমাকেও একটা কথা বলছি, মা তুমি এমন কিছু করো না যেখানে তুমিও ক্ষমার অযোগ্য হয়ে ওঠো। আমার সত্যি তোমাকে কথাটা বলতে খারাপ লাগছে, কিন্তু তবুও আমি তোমাকে বলছি, অনেকবার তো ভুল বদলেছো মা, একটু স্থির হও না, একটু ভালো করে ভাবনা চিন্তা করো, একবার ভেবে দেখো কার পক্ষে কি করা সম্ভব আর কার পক্ষে কি করা সম্ভব না, একবার ভেবে দেখো প্লিজ। তবে হ্যাঁ, যদি বারবার সবকিছুতে আমাকে দোষারোপ করো তাহলে ঠিক আছে, আমি তোমার সাথে কোনো যোগাযোগ রাখবো না। না না, তাতে তোমার খাওয়া দাওয়া কিছু আটকাবে না, তুমি সবটাই পেয়ে যাবে। তুমি তো পরাগের মা, তাই ওর মাইনের কিছুটা অংশ তোমার পাওনা থাকেই। কিন্তু জানো তো মা, টাকা পয়সায় কিন্তু সব না, বয়সকালে না মানুষের সঙ্গ লাগে, সঠিক সঙ্গ। আমি তোমার, যাই হোক কি বলি বলো, আগে যাও বা তোমার একমাত্র যার মেয়ে এই বাড়িতে আসতো, কিন্তু প্রতীক্ষার পলাশ তাকে এতটাই অপমান করেছে যে তারা আর এই বাড়িতেও আসে না। এবার একটু ভেবে দেখো না, একটু তোমার মনের কথাটা শুনো, দেখো এবার তুমি কি করবে। দেখো পরাগ, আমরা কিন্তু প্রত্যেকেই নিজে নিজে ক্রাইসিসে রয়েছি, তাই শিমুলকে যতটা সময় দেওয়া প্রয়োজন, ওর পাশে যেভাবে থাকাটা প্রয়োজন, আমরা পারছি না। আর আমরা সময় দিয়ে লাভটা কি হবে? এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন তোমার উচিত শিমুলের পাশে দাঁড়ানো, সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। তুমি তো সবটা জানো পরাগ, বলো, তুমি তো সবটা জানো। তোমার মা আবারও শিমুলের বিরুদ্ধে মুখ খুলেছেন, আমাদের হাতে কোনো প্রমাণ নেই, কিছু করার নেই আমাদের। পুলিশ কোনো সাক্ষী পায়নি, পুলিশ কোনো এভিডেন্স পায়নি। আমাদের যেটুকু যা জানা বোঝা অনুমান, তাতে আমরা শিওর যে এই কাজটা পলাশই করেছে, পলাশই করতে পারে, এছাড়া কেউ নয়। আর তুমি তো জানো, তুমি যদি একটা বার এই কথাটা না বলো যে দিনের পর দিন কিভাবে পলাশ এবং প্রতীক্ষা শিমুলকে বারে বারে বিপদে ফেলার চেষ্টা করেছে, তাহলে এই মেয়েটা কোথায় দাঁড়ায় বলো তো? ও কি করে বাঁচবে? আমি তো দেখিনি কিছু। সত্যি তো, ও তো কিছু দেখেনি বলো, আর ও তো যেতে চাইছে না, ও তো বাড়িতেই ছিল, যখন দেখেইনি কিছু, কি বলবে বলো তো? नहीं शिमूल, पराग के घर में रह के कुछ बोलते बोलছি না, पर वो लोग तो ऐसा काम पहले भी করেছে, कुछ ना कुछ एविडेंस तो হবে कहीं ना कहीं। আমরা अगर पुलिस के বলবো তো পুলিশ वो सब कलेक्ट করতে পারবে, है ना? একদমই তাই, পরাগের কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। ওর একটা কথা 100টা কথা বলার সমান, ও বললে আর কেউ কিছু করতে পারবে না। আর তাছাড়া এমনিতেই তো ওরা তোকে অ্যাকিউজ করছে, মিথ্যে সাক্ষী সাজিয়ে নিয়ে এসছে। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে তুই বাঁচবি কি করে এই কেসটা থেকে? কি করব বলো তো আমি সুচরিতা দি, এখানে বাঁচা মরার কি আছে? আমি পরে পুলিশকে বলেছিলাম কেসটা নিয়ে না এগোতে,
ওনারা যদি কেসটা নিয়ে এগোন আমার কি করার আছে বলো তো? তুই না একটা জিনিস বুঝতে পারছিস না শিমুল, এই পুরো বিষয়টা যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে কিন্তু পলাশ তোর বিরুদ্ধে মানহানির মামলা করতে পারে। আর মানহানির মামলা ছাড়, ও যেরকম ছেলে ও যা ইচ্ছে তাই করতে পারে, ওকে কোনো ভরসা আছে নাকি? তুই একটু ভেবে দেখ তুই কি করবি, নাহলে কিন্তু আবারও একটা মিথ্যে দোষের দায়ে তোকেও জেলে পাঠানোর ব্যবস্থা করবে। এই অভিজ্ঞতা তোর আগে হয়েছে শিমুল, আবারও যদি একই জিনিস হয় কি করে বাঁচবি বলতো? দেখো কপালে যেটা আছে সেটাই হবে। কি আজে বাজে কথা বলছে বোকার মতো, বলো? একদমই তাই, বোকার মতো কথা বলিস না। কপালে যা আছে তা হবে মানে? চেষ্টা করবি না? আর সেই জন্যই তো পরাগকে রিকোয়েস্ট করছি আমরা। পরাগ শোনো না, একটু মনে করে দেখো না সেদিন কি ঘটেছিল, একটু বলো না কি হয়েছিল, সবাইকে বলো, তাহলে তো। আমি এসব কিছুর মধ্যে থাকতে চাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি শান্ত হও। আমি তোমাকে বলছি তোমায় কেউ বিরক্ত করবে না, কেউ বিরক্ত করবে না তোমাকে। বিপাশাদি আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ ওকে ইনস্টিগেট করো না ওখানে যাওয়ার জন্য। কেন তোমরা ওকে যেতে বলছো বলো তো, যেখানে ও যেতে চাইছে না? ও কিছু দেখেইনি, যখন ও গিয়ে কি বলবে ও তো কিছু বলার নেই। पर शिमूल, पर आपको पता है क्या कि ওর মা তোমার এগেইনস্টে আছে? এতবার যখন বাড়িতে কথা হচ্ছে ও নিশ্চয়ই জানে, কিন্তু ও আর কি করবে বলো তো? সত্যি তো ওর কিছু করার নেই, ওর মা রুখে দাঁড়িয়েছে। ও বেচারা নিজেকেই সামলাতে পারে না, সারাক্ষণ ভয় ভয়ে থাকে। এখন তো আবার টেনশনও করে বেশি, টেনশন করে নিজের শরীরটাও খারাপ করে। আর সব থেকে বড় কথা কি জানো, আমি তো সবসময় বাড়িতে থাকি না। এই সেদিন বাড়িতে এসে দেখি কেমন ভয় ভয়ে আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তোমার, আমাকে বললো যে ওকে নাকি ওরা কি খাবার দিতে এসেছিল, ওর সন্দেহ হয়েছিল সেই খাবারটা খাইনি। দেখো ওদের ভরসা করে না, কিন্তু সেই কথা তো আর ও জোর দিয়ে বলতে পারবে না। তাই আমি তোমাদেরকে বলছি ওকে আর এসবের মধ্যে টেনো না গো। এমনিতেই বাড়িতে বলতে শুরু করেছে যে আমি ওর ট্রিটমেন্ট করাচ্ছি না, ওকে এমনি ফেলে রেখেছি। সেখানে যদি হিতে বিপরীত হয়, টেনশনে যদি ওর ক্ষতি হয়, সব দোষ তো আমার উপরই আসবে বলো। আমি সত্যি আর জটিলতা বাড়াতে চাই না। বিশ্বাস করো, যা করার আমি একাই করবো, আমি একাই ফাইট করব। আমি পরাগকে এর মধ্যে একদমই ইনভলভ করতে চাই না।